নমস্কার। আজ আমরা আবার মুখোমুখি হয়েছি এক অতিথির। আপনারা জানেন বইমেলায় আমরা মাননীয় অজয় চক্রবর্তীর মুখোমুখি হয়েছিলাম, মাননীয় সুব্রত ভাদুড়ির মুখোমুখি হয়েছিলাম, আরো অনেকের সাক্ষাৎকার আমরা পেয়েছি। আজ যার সাক্ষাৎকার আমরা নিতে চলেছি তার পরিচয় হয়তো প্রথমে আমার সঙ্গে খুব তিক্ততা দিয়ে শুরু হয়েছিল। তার সম্বন্ধে আমার কাছে যে এক খারাপ পরিচয় দিয়ে বা তার সম্বন্ধে বাজে মন্তব্য করে যেসব পরিচয় আমাকে দেওয়া হয়েছিল, তারপর যখন তার সঙ্গে দিনের পর দিন মিশেছি, দিনের পর দিন তার সঙ্গে সাক্ষাৎ করছি, তার সংস্পর্শে এসেছি, বুঝতে পেরেছি মানুষটি একদম আলাদা। আজ তারই সাক্ষাৎকার নিতে আপনাদের সামনে আমি বিন্দাস, সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাহিত্যিক কবি রাঘব পোড়ে। নমস্কার রাঘব দা। একটা আপনার সঙ্গে যখন আমার প্রথম পরিচয়, তার আগে আপনার সম্বন্ধে অনেক কুরুচিকর কথা শুনেছি। অজয় চক্রবর্তীর সংস্পর্শে এসে আপনার সম্বন্ধে আমি আপনাকে জেনেছি, চিনেছি, তারপরে বুঝেছি যে আপনার নামে বিভিন্ন অপবাদ দেওয়া হয়েছে। আজ আমি এটুকু বলতে পারি, এই মুহূর্তে আপনি কিন্তু একজন প্রথিতযশা কবি এবং সাহিত্যিক। আমার কাছে যে কয়েকটা প্রশ্ন নিয়ে আমি আপনার মুখোমুখি, সেটা হচ্ছে আমরা সবাই এটা শুনে এসছি সম্পাদক রাঘব পোড়ে, আমরা শুনে এসছি যে সন্ধ্যা তারার কর্ণধার, কিন্তু আমি আপনার কাছ থেকে শুনতে চাই যে একজন সাহিত্যিক কবি এত মানবিক রাঘব পোড়ে কি বলে? মানবিক রাঘব পোড়ে বলতে আমি কতটা মানবিক আমি নিজে তো বলবো না, বলবে আমার সঙ্গে অন্তরঙ্গ ভাবে যারা মেলামেশা করেছে সেই সমস্ত আমার কবি বন্ধুরা, সাহিত্য বন্ধুরা, তারা বলবেন। আচ্ছা, এবারে আপনি যে শুরুতে যে কথাটা বললেন, আমাকে কিন্তু অনেক প্রথিতযশা কবি সাহিত্যিকরা তাদের সঙ্গে আমি আলোচনা করেছি। আচ্ছা, বাজারে এই সব যে কুৎসা রটনা হচ্ছে, এটা সম্বন্ধে তো আমি তো মানে কি বলবো, ফেড আপ হয়ে যাচ্ছি। মানে বিন্দু বিসর্গ জানতেন না? আপনি তো জানতেন না এই বিন্দু বিসর্গ? এরা যে এত কিছু পারে মানে আমার ধারণার বাইরে ছিল। তা ওনারা আমাকে এক বাক্যেই সান্ত্বনা দিয়েছেন, যখন কেউ ওপর দিকে উঠতে থাকে, নিচে তলার মানুষগুলো তার পিছন দিক থেকে পা ধরে টানে যে ওপর দিকে তুমি উঠতে পাবে না। এরা কিন্তু তাই চেয়েছে, এখনো পর্যন্ত চলছে সেই অবস্থা। কিন্তু আমার লক্ষ্য আরো শিখরে উঠবার, আমি উঠবার চেষ্টা করছি মাত্র আমার। কেননা আমি জীবনে একটা জিনিস ভাবিনি যে আমি কোনোদিন ওই সাহিত্য জগতে, লেখালেখির জগতে আসতে পারবো। যদি সেই রকম চিন্তা ভাবনা থাকতো ছোটবেলা থেকে, তাহলে হয়তো আমি এতদিনে একটা প্রথিতযশা কবি সম্মানিত হতে পারতাম বলে নিজের ওপর ভরসা রাখি। কেউ বলুক না বলুক, আমি চিন্তা করি। কেননা এখন বর্তমানে যে অবস্থায় আমি দিন যাপন করি, আমার এই সাহিত্য জগতে সময়টা খুব অল্প পরিসর হয়ে দাঁড়িয়েছে। রাত্রি 9টার সময় ফিরে তারপর সাহিত্য নিয়ে আলোচনা, কারোর সঙ্গে আলোচনা করি, কিংবা আমি কারো সাহিত্য পাঠ করি, কিংবা নিজে একটুখানি লেখালেখি করি। নিজস্বতা, যার ফলেই আমি আমার দিক থেকে যে প্রশ্নটা করলেন, যে আমি নিজে এটা আমি বলবো না, এটা আমার মানে উনি বলতে চাইছেন, রাঘব বাবু বলতে চাইছেন যে আমি আমার নিজের ঢাক আমি নিজে পেটাবো না, যেটা বর্তমানে সাহিত্যিকরা করে বেড়ান, যে নিজের ঢাক নিজে পেটান। কিন্তু ওনার বলছেন যে আমার কর্ম আমার পরিচয়, আপনারাই বলবেন আমি কেমন।
এটাই হচ্ছে আসল এটাই কথা, আমার আসল আসল কথা। কথা। এরপরে আমি একটা জায়গায় বলবো যে আপনি তো সম্পাদক, আপনি মানে লেখালেখি করেন, সাহিত্যিক। হুম এই মুহূর্তে সাহিত্য যেভাবে একেবারে নিম্নগামী হচ্ছে, হুম, আগের একটা সাহিত্যের একটা একটা অদ্ভুত মান ছিল, নিশ্চয়ই। এবং সাহিত্য নিম্নগামী হচ্ছে, কোথাও যেন সাহিত্য অর্থে বিকিয়ে গেছে। এই ক্ষেত্রে আপনি কি বলবেন? এটা খুবই নিন্দনীয় ব্যাপার। অর্থের মধ্যে আমি যার ফলেই এটা অনেকদিন আগেই আমি পরিকল্পনা করেছিলাম, কেননা আমি যখন সাহিত্য সরাসরি আমি জগতে আসতে পারিনি, এটা আমাকে কেউ হাত ধরে এনেছে বা কিছু পথ নির্দেশনা দিয়েছেন। তাদের সঙ্গে থেকে আমি বুঝতে পেরেছি তারা কিন্তু আমাকে ওই দালাল মারফতই মানে এর মধ্যেই ফেলে দেওয়ার চেষ্টা ফেলে রেখেছিল। কেননা এরকম অনেকের সঙ্গেই আমি দেখেছি তারা তার সম্পাদনা করে ঠিক কথাই, তার সেই সম্পাদনা সেই পত্রিকাতে আমি যে লেখা দেবো মাসে 200 টাকা করে দাও কিংবা মাসে 300 টাকা করে দাও, অথচ মাসিক সংখ্যা একটা বেরোতো। প্রতি সংখ্যায় 200-300 টাকা করে প্রতি মাসে দেয়া একটা মানুষের পক্ষে কখনোই সম্ভবপর নয়, বিশেষ করে আমার মতো একজন সামান্য মানে খেটে খাওয়া মানুষ যাকে বলে। তা আমি তো পারি না, হয়তো অন্যরা কেউ পেরেছেন, তারা হয়তো অনেক ঊর্ধ্বগামী, অনেক উচ্চ শিখরে আছেন, মানে স্বনামধন্য ব্যক্তিত্ব হয়েছে। আছে। তা আমি দেখলাম ঠিক এই জালে জড়িয়ে আমার কাছ থেকে মাসে মাসে যে টাকাটা তারা হস্তগত করছে, এটা আমার কেন নিজের যেন খারাপ লাগলো। আমি এবং দেখলাম সেখান থেকেই আপনি বেরিয়ে এলেন। সেখান থেকে আমি বেরিয়ে গেলাম। মানে এখান থেকেই কি সন্ধ্যা তারার উৎপত্তি? না, সন্ধ্যা তারার উৎপত্তি তারও আগে করেছি, আচ্ছা, তারও আগে করেছি। মানে সন্ধ্যা তারাকে সচল রাখতে গিয়ে আপনি মানে হ্যাঁ। এদের তখনকার দিনে সাহায্য। কেন সন্ধ্যা তারার বদনাম হয়ে যাবে? আচ্ছা আচ্ছা, সন্ধ্যা তারা পত্রিকার বদনাম হয়ে যাবে যে সন্ধ্যা তারা একটা পত্রিকা, সাহিত্য পত্রিকা যেটা দালাল মারফত চলছে। আচ্ছা আচ্ছা, মানে কারোর একটা মানে কথায় চলছিল, কারো চক্রান্তের মধ্যে দিয়ে সেখান থেকে আপনি বেরিয়ে এসে গেলাম। আপনি আপনার নিজের আদর্শটাকে প্রতিস্থাপিত হ্যাঁ। করলেন। এবং আমি যখন এই লাইনে যখন ওই আমার অনুষ্ঠান করতাম সন্ধ্যা তারার, তা এরকম কেউ কেউ মানে ব্যঙ্গ করেও বলেছে, তখন তখন তো এতখানি আমি প্রতিষ্ঠিত হয়নি, এমনও বক্তব্য করেছে যে রাঘব কজন কবিকে চেনে যে ও কবি সম্মেলনের ডাক দিয়েছে। আচ্ছা আচ্ছা, আমি তখন খুব আহত হলাম মনে মনে। তা মানে যেটা দুঃখটা লাগে সেই দুঃখটা ঠিক আছে, এর মানে জন্য ওইটার কি থেকে- করা যায় আমার মানে টার্গেট ওইটার থেকেই আপনার জেদ শুরু হলো যে শুরু। আমি প্রত্যেকটা মানে প্রথিতযশা কবি হোক আর যে সদ্য যে নবীন কবি হোক, আমি সকলের সঙ্গে আমার হৃদ্রতা বজায় রাখবো এবং সকলের লেখা আমার পত্রিকাতে বেরো, যার ফলে আমার পত্রিকায় এখনো পর্যন্ত কবির সংখ্যা 200-র উপর থাকে এবং নবীন কবিদের প্রাধান্যটা অনেক বেশি। এবং এই নবীন কবিদের প্রাধান্য দিই বলি, তাতেও অনেক সম্পাদকের কিন্তু মানে গাত্র সম্পাদক রাঘব পরে একজন প্রতিষ্ঠিত নাম, তার হাত ধরেই আজকে সন্ধ্যাতারা পত্রিকার সাহস দেখাতে পারে যে কারুর কাছ থেকে টাকা না নিয়েও তারা সাহিত্য পত্রিকা বার করে এবং মানে আমি বলবো যে রাঘব পরে সেই পত্রিকার সম্পাদনা করেন। এই যে পয়সা না নিয়ে আপনি যে পত্রিকা চালান এবং প্রত্যেকটা প্রায় আপনার বইতে আমি দেখেছি 180 থেকে 200 অধিক লেখকের লেখা থাকে এবং একটি করেই লেখা থাকে, ঠিক আছে। এই যে এতজনের লেখা মানে হচ্ছে বইটা প্রায় কম করে 130 থেকে 40 পাতার বই হয়, ঠিক আছে। এর একটা হিউজ খরচা আছে। এই খরচাটা কারোর কাছ থেকে না নিয়েও আপনি আপনার নিজের খরচায় এই যে পত্রিকা চালান, এই যে দুঃসাহস দেখাতে পারেন, এটা নিয়ে আপনি কি বলবেন? প্রতিটি মানুষের একটা দুঃসাহস জন্মানোর পিছনে একটা কারণ থাকে। এটা বলতে গেলে যেটাকে আমরা বলি চ্যালেঞ্জ, কিন্তু আমি চ্যালেঞ্জ কথাটা বলবো না, যেটা সঠিক পথে চলা উচিত আমি সেইটা করছি মাত্র।
তাতে দেখা যায় কিছু হয়তো সমস্যায় পড়ি, সেই সময়টা অর্থনৈতিক সমস্যায় পড়ি, কিন্তু সেটা তো অর্থনৈতিক সমস্যা প্রতিটি মানুষের প্রতিদিনের জন্যই আছে। না হয় 2-4টে দিন একটুখানি আমার কাছে ওটা চাপটা বেশি হবে, ঠিক আস্তে আস্তে ওটা মোলায়েম করে নেব। হ্যাঁ, এই পত্রিকাটা আমি যখন বিনা অর্থে প্রথম প্রথম 2-একটা অনুষ্ঠান এইরকম পত্রিকা যখন বের করেছিলাম, তখন কিছু একটা বিনিময়ে নিয়েছিলাম, কখনো 60 টাকা নিয়েছি, কখনো 50 টাকা নিয়েছি, কিন্তু দেখলাম 50-60 টাকা নেয়া, ওটা নিয়েই বা আমি বদনামের ভাগী হব কেন? যদি ওটা আমি চেষ্টা করি আমি একা করার। না, আপনি যেটা বলেন আমার কাছে যেটা হচ্ছে, আপনি সেদিন কথার ইয়েতে বইমেলায় বলছিলেন আমাকে যে এটা আমার আদর্শ, আমি সাহিত্যকে বেচবো কেন, সাহিত্যকে আমি বেচবো কেন, সেই জন্য সাহিত্যকে যাতে বেচতে না হয় তার জন্যই আমি পয়সা নিই না। ঠিক আছে, হ্যাঁ, কেউ যদি অনুদান দেয় সেটা আলাদা কথা, সেটা আলাদা। ঠিক আছে, এই ক্ষেত্রে মানে আপনার এটাই কি আদর্শ যে আমি পয়সা না নিয়েই সাহিত্য করব? হ্যাঁ, এখন তো যখন প্রথম এত সাহিত্য জগৎটাকে এত ভালোভাবে চিনতাম না, তো তখন ওই ধারণাটা আমার জন্মেছিল না। যখন সাহিত্যের সঙ্গে পরপর দিন অতিবাহিত করছি, জীবনটা কাটাচ্ছি, তখন কিন্তু দেখলাম যে না, এটা করা ঠিক শোভা নয়, একটা সম্পাদকের পক্ষে শোভনীয় নয়, যে মানে একটা মানে তার অক্ষর সন্তানকে পয়সার করা। এটা কেউ একজন নবীন কবি, সে হয়তো পারছে না কোথাও পত্রিকাটা দিতে, এই পত্রিকায় লেখা দিতে, কেন সেখানে এই প্রি বুকিং এর ব্যাপার থাকে, হয়তো তার পক্ষে অসমর্থ হয়ে পড়েন। তা আমি কিন্তু সেইটা চিন্তা করিনি, এরকম কবিরাই আমার এখানে লেখা দিক না, তাদের লেখা আমি পত্রিকার মাধ্যম দিয়ে প্রকাশ করব, এবং তারা আমার কাছ থেকে পরিচিতি লাভ করুক না, সন্ধ্যা তারার মাধ্যম দিয়ে বাজারে সাহিত্য অঙ্গনে পরিচিতি লাভ করুক না, এটা তো তাদের একটা, সন্ধ্যা তারা কিছু করলো তাদের জন্য, এটাতে আমি সম্পাদকে গর্ববোধ করব। তারা তো একদিন স্বীকার নিশ্চয়ই করবে, না আমরা প্রথম লেখা সন্ধ্যা তারা দিয়েছি, তারপর থেকে আমাদের সাহিত্য অঙ্গনে পা রাখা। মানে আমি বলবো যে রাঘবপুরে মহাশয়ের এই যে উদ্যোগ, তার উদ্যোগের সৃষ্টি হওয়া সন্ধ্যা তারা দিনের পর দিন এগিয়ে চলুক, বেঁচে থাকুক সন্ধ্যা তারা পত্রিকা। আমি আরেকটা প্রশ্ন, আমি বেশি প্রশ্নে যাব না, আমি স্বল্প সময়ের মধ্যে একটা প্রশ্ন, যে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ যার সঙ্গে আপনার হয়তো মতে পড়েনি, আপনার যে আদর্শ তারা মানতে পারেনি, আপনার নামে বদনাম ছড়িয়েছে, ঠিক আছে, কিন্তু সেই বদনাম নিয়েও আজকের সাহিত্য অঙ্গনে আপনি সমাদৃত। হ্যাঁ, এই যে সমাদৃত, আপনি ব্যাপ্তি, আপনার প্রচুর ব্যাপ্তি রয়েছে, মানে আমি হাওড়া জেলা থেকে শুরু করে মুর্শিদাবাদ, আমি কলকাতা, বিভিন্ন জায়গায় আপনার একটা ব্যাপ্তি রয়েছে। যে কাউকে জিজ্ঞেস করে রাঘবপুরে মানেই হচ্ছে সন্ধ্যা তারা, মানে একটা নামের সঙ্গে আর একটা নাম যেন ওতপ্রোতভাবে জড়িত। এই যে আপনার এই যে ব্যাপ্তি, এত বদনাম নিয়েও যে ব্যাপ্তি, এর রহস্যটা কোথায়? ওই তো বললাম, যারা বোঝে, যারা সুস্থ মস্তিষ্কের মানুষ, তারা পর্যন্ত আমাকে সান্ত্বনা বাক্য দেয়। এমনি প্রথিত যশা কবি কেন অনেকে বলে যে রাঘবদা এক কান দিয়ে ঢোকাও, এক কান দিয়ে বের করো। আচ্ছা, বিষয়টা কথাটা এখানেই দাঁড়াচ্ছে যে যদি কেউ বদনাম করে সেটা তার দায়িত্ব, আমি আমার কাজটা করে যাব। রাঘব বাবু এটাই বলছেন, যে আপনাদের কাছে এটাই বার্তা দিতে চাইছেন যে আপনারা আপনাদের সঠিক রাস্তায় এগিয়ে চলুন। আপনাদের বদনাম দেওয়ার জন্য, আপনাদের নিচে নামানোর জন্য অনেকেই আছে, এই ধরনের সম্পাদকদের পিছনের থেকে টেনে ধরার জন্য, তাকে উঠতে না দেওয়ার জন্য অনেকেই আছে। ওনার পিছনেও এরকম অনেকে দড়ি ধরে টানাটানি করেছে, কিন্তু উনি ওনার নিজের রাস্তায় চলেছেন, এবং আজ উনি প্রতিষ্ঠিত, আজ উনি সমাদৃত এই সাহিত্য সমাজে। আমি আরেকটা জায়গায় বলি, খালি সন্ধ্যা তারা পত্রিকার সম্পাদক বা কর্ণধার সেটাই নয়, উনি কিন্তু বর্তমানে সংহতি সাহিত্য পরিবারের সহসভাপতি। এছাড়া আরেকটিও আছে, সেটি হচ্ছে সাহিত্য সিঞ্চন, কুচবিহার থেকে বেরোয়, আলিপুরদুয়ার থেকে সাহিত্য সিঞ্চন পত্রিকা, তারও সভাপতি উনি।
আহ, এই যে জায়গাটায় আমি একটা বলবো যে আপনি এই দুটো গ্রুপের হুম। সদস্যদের জন্য বা এখন সাহিত্য অঙ্গনে আছেন যারা, হুম। তাদেরকে আপনার কি বার্তা দেওয়া আছে? তাদেরকে বার্তা দেওয়া একটা আমি সবসময় একটা উদ্দেশ্য নিয়ে কথা বলি। সাহিত্য সিঞ্চন পরিবার হোক, আমার সংহতি পরিবার হোক, আমার পত্রিকা, আমার তো এটা পরিবার নয়, একক সংগঠন, এখানেও যারা লেখা দেয়, পরস্পর বিরোধী মন্তব্য করবেন না। সাহিত্য আমাদের প্রাণ, আমরা সাহিত্য অন্তঃপ্রাণা। অতএব কেউ যদি সেখানে একজন কুমন্তব্য করে থাকেন, তার দেখা দেখি আর পাঁচজন কিন্তু আঙুল তুলতে আরম্ভ করবে, একটা বিভৎস জায়গা, পরিমণ্ডল সৃষ্টি হয়ে যাবে। অতএব তাকে যা কিছু আলোচনা করবেন তার সঙ্গে ফোনে যোগাযোগ করে নিয়ে তাকে বলবেন যে দাদা আপনি এটা করলেন, কি দিদি আপনি এটা করলেন, এটা করবেন না। আমাদের সাহিত্য অঙ্গনটাকে বেশ স্বচ্ছ রাখুন, কেন এখানে আরো অনেকে সমাদৃত হবেন। তারা এসে দেখবে না রে বাবা, এই সংহতি সাহিত্য পরিবার, এখানে দেখছি তো একটা ব্যাপার, ওখানে দেখছি তো সাহিত্য সিঞ্চনে দেখছি একটা ব্যাপার, কিংবা এখানেও রাঘবদা যে পত্রিকাটা চালায় সেখানেও দেখছি এরকম। তারা, তাদের মন ভেঙে যাবে। তারা মন ভেঙে যাওয়ার পর তাদের নিজস্ব সাহিত্য সৃষ্টির জায়গাটাতেও একটা চিড় ধরে যাবে, বলবে সাহিত্যের জগৎটা এরকম নোংরা, অতএব লেখালেখি করব না। না, এটা কখনই করবেন না, লেখালেখি করতে থাকুন। সেখানে এই অন্তর্দ্বন্দ্ব জায়গাটা থেকে স্বচ্ছ রাখতে, আমাদের সাহিত্য অঙ্গনটাকে স্বচ্ছ রাখতে এসবগুলো পার্সোনাল, নিজস্ব ফোনে পারস্পরিক একটা হৃদ্রতা সৃষ্টি করুন। কেউ কারো ক্ষতি না করে নিজেরা স্বচ্ছ পথে চলবো, স্বচ্ছতায় থাকবো, সাহিত্যে থাকবো। আমরা দাদার কথা শুনলাম। আমরা অনেকদিন ধরে চেষ্টা করেছিলাম এই রাঘব পড়েকে আমাদের কাছে পাওয়ার। আজকে সংহতি অফিসে আমরা পেয়ে গেছিলাম রাঘবদাকে। আমরা রাঘবদাকে ধন্যবাদ জানাই, রাঘবদাকে অভিনন্দন জানাই। রাঘবদা এগিয়ে চলুক, এইভাবে তার কলম শানিত হোক এবং রাঘব পড়ে সর্বদা আমাদের সঙ্গে থাকুক, যারা সৎ নিষ্ঠা ভরে যেটা সাহিত্য করছেন। এবং ওনার আমি আশা করি আগামী দিনে যারা একদম মন খোলা অবস্থায় হিংসাবিহীন ভাবে সাহিত্য করেন, যারা প্রকৃত সাহিত্যের পূজারী, তারা যখনই সাহায্যের হাত মানে লাগবে তাদের, রাঘব পরের সঙ্গে যোগাযোগ করলে অবশ্যই উনি সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। এইটুকু প্রত্যাশা নিয়েই আজকে আমরা এখানে শেষ করলাম।